হ্যালো বন্ধুরা, চ্যাপ্টার 14 ক্লাস 12 এনসিইআরটি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তো এই ভিডিওতে এই চ্যাপ্টার যেটা আছে সেটা এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত দরকারি। তোমাদেরকে এই ভিডিও এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। এর আগে অনেক চ্যাপ্টার আপলোড করা হয়েছে, তো শুরু করা যাক। An ecosystem can be visualized as a functional unit of nature where living organisms interact among themselves and also with the surrounding physical environment. তো ইকোসিস্টেম কি তার সংজ্ঞা দেওয়া আছে এখানে, যে ইকোসিস্টেম জিনিসটা আসলে কি। তো ইকোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ নেচার, প্রকৃতির কার্যগত একক, হোয়ার লিভিং অর্গানিজমস ইন্টারাক্ট অ্যামং দেমসেলফ অ্যান্ড অলসো উইথ দ্য সারাউন্ডিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেখানে বিভিন্ন রকমের জীব একে অপরের মধ্যে ইন্টারাক্ট করে বা সংযোগ স্থাপন করে, অ্যান্ড অলসো উইথ দ্য সারাউন্ডিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এবং তার চারিপাশে যে ভৌত পরিবেশ আছে, জল, বাতাস, তো এই যে ভৌত পরিবেশ আছে তাদের সঙ্গে এবং একে অপরের সঙ্গে ইন্টারাক্ট বা সংযোগ স্থাপন করে, এটাই হচ্ছে ইকোলজি। তো ইকোলজি হচ্ছে প্রকৃতির কার্যগত একক, যেখানে জীবেরা একে অপরের সঙ্গে এবং তার পার্শ্ববর্তী পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে, ইন্টারাক্ট করে। ইকোসিস্টেম ভ্যারাইজ গ্রেটলি ইন সাইজ ফ্রম এ স্মল পন্ড টু এ লার্জ ফরেস্ট অর এ সি। তো ইকোসিস্টেমের সাইজ অনেক বড় হতে পারে, ছোট হতে পারে। পুকুরের ছোট ছোট পুকুর যেগুলো আছে সেগুলো একটা ইকোসিস্টেম। সেখান থেকে নিয়ে বড় যে বন জঙ্গল, অ্যামাজন রেন ফরেস্ট, সেটাও একটা ইকোসিস্টেম। বড় বড় যে সমুদ্র, সেগুলোও একটা ইকোসিস্টেম। তো ছোট আছে, বড় আছে, সব রকমই আছে এগুলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মধ্যে অনেক বিষয় আছে, প্রোডাক্টিভিটি আছে, ডিকম্পোজার আছে, তো এগুলো আস্তে আস্তে পড়বো। মেনি ইকোলজিস্ট রিগার্ড দ্য এন্টায়ার বায়োস্ফিয়ার অ্যাজ এ গ্লোবাল ইকোসিস্টেম অ্যাজ এ কম্পোজিট অফ অল লোকাল ইকোসিস্টেম অন আর্থ। অনেক ইকোলজিস্ট কি মনে করেন, যারা বাস্তুতন্ত্রবিদ তারা মনে করেন যে পুরো বায়োস্ফিয়ারটা, যে পুরো পৃথিবীর মধ্যে যেখানে যেখানে জীব পাওয়া যায় সেই জীবকে নিয়ে গঠিত হয় বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে হচ্ছে জীব মণ্ডল, পৃথিবীর যেখানে জীব পাওয়া যায় সেটাই বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত। তো পুরো বায়োস্ফিয়ারটাই হচ্ছে একটা ইকোসিস্টেম, একটা গ্লোবাল ইকোসিস্টেম, যেটা কি যে পৃথিবীর মধ্যে যে ছোট ছোট ইকোসিস্টেম আছে তাদের নিয়ে গঠিত। তো পুরো অনেক বাস্তুতন্ত্রবিদ পুরো পৃথিবীর পুরো জীবমণ্ডলটাকে একটা ইকোসিস্টেম ধরে নেয়, যেটা অনেকগুলি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইকোসিস্টেমের সমষ্টি। Since this system is too much big and complex to be studied at one time, it is convenient to divide it into two basic categories, namely the terrestrial and the aquatic. তো পুরো পৃথিবীর জীবমণ্ডলকে নিয়ে যদি একটা ইকোসিস্টেম ধরি, তো এটা অনেক বড় এবং একে স্টাডি করা অত্যন্ত কষ্টসাধ্য। এখানে রিসার্চ করা, এক্সপেরিমেন্ট করা, স্টাডি করা সব কিছু অত্যন্ত কষ্টসাধ্য। তাই কী করেছেন বিজ্ঞানীরা, এই ইকোলজিস্টরা, বাস্তুতন্ত্রবিদরা একে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল বা যেটা হচ্ছে স্থলভূমিতে থাকে, আর এটা হচ্ছে অ্যাকোয়াটিক যেটা জলভূমিতে থাকে। দুই রকম ইকোসিস্টেমে ভাগ করে দিয়েছে। ফরেস্ট, গ্রাসল্যান্ড অ্যান্ড ডিজার্ট আর সাম এক্সাম্পল অফ টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম। পন্ড, লেক, ওয়েটল্যান্ড, রিভার অ্যান্ড এস্চুয়ারি আর সাম এক্সাম্পল অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে কী কী পড়ছে: ফরেস্ট বা বন, গ্রাসল্যান্ড বা তৃণভূমি, ডিজার্ট বা মরুভূমি, এগুলো হচ্ছে কি টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। আর পুকুর, হ্রদ, তারপর ওয়েটল্যান্ড জলাভূমি, রিভার নদী, এস্চুয়ারি, এগুলো সবই হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। ক্রপ ফিল্ডস অ্যান্ড অ্যান অ্যাকোয়ারিয়াম মে অলসো বি কনসিডার্ড অ্যাজ ম্যান মেড ইকোসিস্টেম। ম্যানমেড ইকোসিস্টেমও আছে, এটা একটা আলাদা ইকোসিস্টেম যেটা মানুষ নিজে তৈরি করে। যেমন ক্রপ ফিল্ড, যে ধানের ক্ষেত, গমের ক্ষেত, এই যে ক্রপ ফিল্ড, শস্যর যে ফিল্ড, এগুলো কি, এগুলো মানুষের তৈরি ইকোসিস্টেম। তারপরে অ্যাকোয়ারিয়াম, যে যা বাড়িতে যে মাছ থাকে, বিদেশি মাছ রেখে দেওয়া হয় একটা জলের ট্যাঙ্কের মধ্যে, যাকে অ্যাকোয়ারিয়াম বলে, তো ওটাও একটা ইকোসিস্টেম যেটা মানুষ তৈরি করে। তো এগুলো হলো ম্যানমেড ইকোসিস্টেম। তো এখানে তিনটে বিষয়: টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, ইকোসিস্টেমের সংজ্ঞা, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মধ্যে কী কী পড়ছে সংজ্ঞা, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কী কী পড়ছে সংজ্ঞা, আর ম্যানমেড ইকোসিস্টেম ও তার এক্সাম্পল, এগুলোই আছে এখানে। We will first look at the structure of the ecosystem in order to appreciate the input productivity,
ট্রান্সফার অফ এনার্জি, ফুড চেন বা ওয়েভ বা নিউট্রিয়েন্ট সাইক্লিং, অ্যান্ড দ্য আউটপুট, ডিগ্রেডেশন অ্যান্ড এনার্জি লস। তো এই চ্যাপ্টারে আমরা কী কী দেখবো, যে একটা ইকোসিস্টেমের স্ট্রাকচার বা গঠন কী কী নিয়ে গঠিত। তো প্রথমেই আসছে কি ইনপুট বা প্রোডাক্টিভিটি, যে একটা ইকোসিস্টেমকে একটা বাস্তুতন্ত্রের মধ্যে সব রকমই থাকবে, কিছু কিছু জীব থাকবে যারা প্রডিউস করবে, খাবার তৈরি করবে, তো তারা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াবে, প্রডিউসার যাদেরকে বলা হয়। তো প্রোডাক্টিভিটি যেটা ইনপুট করবে সেই বাস্তুতন্ত্রের মধ্যে। ট্রান্সফার অফ এনার্জি, সেটা ফুড চেনের মাধ্যমে, ওয়েবের মাধ্যমে বা নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ের মাধ্যমে, কি যে প্রডিউসাররা যে খাদ্যটা তৈরি করছে সেখানকার শক্তিটা অন্য অন্য ট্রপিক লেভেলে সেটা ট্রান্সফার হবে বা পরিবহন হবে, সেটা ফুড চেনের মাধ্যমে হতে পারে, ফুড ওয়েবের মাধ্যমে হতে পারে, নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ের মাধ্যমে হতে পারে। তো এই পদ্ধতির মাধ্যমে যে খাবারগুলো আছে বা যে এনার্জিগুলো আছে সেগুলো এক ট্রপিক লেভেল থেকে আরেক ট্রপিক লেভেলে সেটা পরিবহন করবে, ট্রান্সফার হবে। অ্যান্ড দ্য আউটপুট, ডিগ্রেডেশন অ্যান্ড এনার্জি লস। আর আউটপুটটাকেই যে সমস্ত জীব মারা গেল, তো সে তাদের থেকে ছোটো ছোটো মাইক্রোপ্লাস তাদেরকে ভেঙে টুকরো টুকরো করে সেখান থেকে যে নিউট্রিয়েন্টসগুলো সেগুলো বের করে দেবে, যে মিনারেলসগুলো সেগুলো আলাদা করবে, যাতে সেগুলোকে আবার কাজে লাগাতে পারে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য। তো এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ডিটেলসে পড়তে হবে। উই উইল অলসো লুক অ্যাট দ্য রিলেশনশিপ, সাইকেলস, চেঞ্জ, ওয়েভ দ্যাট আর ক্রিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দিস এনার্জি ফ্লোস উইদিন দ্য সিস্টেম অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ। এবং তার পাশাপাশি যে সাইকেল, চেন, ওয়েভস, এদের মধ্যে কী কী সম্পর্ক, একে অপরের মধ্যে কী কী সম্পর্ক, অন্য অন্য যে আছে যে প্রডিউসার, তারপর ডিগ্রেডেশন, তো এদের মধ্যে কী কী সম্পর্ক সেগুলো আস্তে আস্তে দেখব। তো প্রথমে আসছে ইকোসিস্টেম, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, বাস্তুতন্ত্র, তার গঠন এবং কাজ। তো শুরু করা যাক কী আছে। ইন চ্যাপ্টার 13 ইউ হ্যাভ লুকড অ্যাট দ্য ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক। তো 13 নম্বর চ্যাপ্টারে, এর আগের চ্যাপ্টারে আমরা অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টারে বিভিন্ন অ্যাবায়োটিক বায়োটিক ফ্যাক্টরের কথা শুনেছি। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে টেম্পারেচার ছিল, সয়েল ছিল, ওয়াটার ছিল। তো এই সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টর ছিল। বায়োটিক ফ্যাক্টরের মধ্যে অনেক বায়োটিক ফ্যাক্টরও ছিল। তো এই সমস্ত বিষয় আমরা পড়েছি। ইউ স্টাডিজ হাউ দ্য ইন্ডিভিজুয়াল বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস অ্যাফেক্টেড ইচ আদার অ্যান্ড দেয়ার সারাউন্ডিং। এবং এটাও আমরা পড়েছি যে বায়োটিক ফ্যাক্টরগুলো, তারপর অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো কীভাবে একে অপরকে অ্যাফেক্ট করে, নিজে প্রভাব বিস্তার করে একে অপরকে, তার পরিবেশের চারপাশের পরিবেশকে কীভাবে প্রভাব বিস্তার করে, তাপমাত্রা কীভাবে প্রভাব বিস্তার করে, তারপর ওয়াটার, এগুলো কীভাবে প্রভাব বিস্তার করে, তারপর অর্গানিজম, পপুলেশন, কমিউনিটি, সবাই কীভাবে একে অপরের সঙ্গে, তারপর প্রিডেশন, কম্পিটিশন, মিউচুয়ালিজম, প্রত্যেকের ক্ষেত্রে দেখেছিলাম যে একে অপরের উপর কীভাবে প্রভাব বিস্তার করছে, তার চারপাশের পরিবেশের উপর কীভাবে প্রভাব বিস্তার করছে। লেট আস লুক অ্যাট দিস কম্পোনেন্টস ইন এ মোর ইন্টিগ্রেটেড ম্যানার and see how the flow of energy take place within these components of the ecosystem. তো যে কম্পোনেন্টগুলো পড়েছিলাম এগুলোকে একটু অন্যরকমভাবে পড়বো এখানে, এবং দেখবো যে কীভাবে যে প্রডিউসার যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটা কীভাবে প্রডিউসার থেকে ফার্স্ট ট্রপিক লেভেল, সেখান থেকে সেকেন্ড, সেখান থেকে থার্ড, ফোর্থ, এভাবে আরও উঁচু ট্রপিক লেভেলে সেটা যায়। ইকোসিস্টেমের বিভিন্ন রকম কম্পোনেন্টের মধ্যে এনার্জিটা ভাগ হয়ে যায়, এনার্জিটা কীভাবে ফ্লো হয় সেগুলো আমরা এখানে দেখব। Interaction of biotic and abiotic components result in a physical structure that is characteristic for each type of ecosystem. যে বিভিন্ন জীবজ এবং অজীবজ যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে যদি ইন্টারাকশন করে, একে অপরের সঙ্গে যদি সমন্বয় সাধন করে, ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাহলে একটা ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি হয়, এক প্রকার গঠন তৈরি হয়, যেটা ইকোসিস্টেমের মূল, যেটা হচ্ছে ইকোসিস্টেমের গঠন। যে একটা পুকুর আছে, সেই পুকুরটা হচ্ছে একটা ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা হচ্ছে ইকোসিস্টেমের মূল। তার মধ্যে বিভিন্ন বায়োটিক কম্পোনেন্ট আছে, যেমন অণুজীব আছে, মাছ আছে, কীটপতঙ্গ আছে। অ্যাবায়োটিক কম্পোনেন্ট যেমন জল আছে, বাতাস আছে। Identification and enumeration of plant and animal species of an ecosystem gives its species composition. তো কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে কী কী প্ল্যান্ট, উদ্ভিদ এবং কী কী প্রাণী প্রজাতি আছে সেটাকে চেনা এবং তার এনামেরেশন, তাকে সম্পূর্ণরূপে বিস্তৃত করা
আমাদেরকে সেই স্পেসিস বিষয়ে ধারণা দেয় যে তার মধ্যে কী কী স্পেসিস আছে। যে উদ্ভিদগুলোকে বের করলাম, তারপর আলাদা আলাদা করলাম যে এর মধ্যে শৈবাল আছে, তারপর এর মধ্যে ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে। প্রাণীর মধ্যে দেখলাম যে এর মধ্যে অ্যানিলিডা আছে, মোলাস্কা আছে, সমস্ত কিছু আলাদা আলাদা করলাম। তো এইভাবে তাদেরকে প্ল্যান্ট এবং অ্যানিমাল কী কী স্পেসিস আছে সেটা জানা যায়। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট স্পেসিস অকুপাইং ডিফারেন্ট লেভেল ইজ কল্ড স্ট্র্যাটিফিকেশন। এবং এই যে স্পেসিসগুলোকে বিভিন্ন রকম লেভেলে ভাগ করে দেওয়া, যে ফার্স্ট ট্রপিক লেভেল, সেকেন্ড ট্রপিক লেভেল, থার্ড ট্রপিক লেভেল, এভাবে যে ভাগ করে দেওয়া। তো এই যে এই যে ভাগ করে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় স্ট্র্যাটিফিকেশন। For example, tree occupies top vertical strata or layer of a forest, shrubs the second, and herbs and grasses occupy the bottom. যেখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে ট্রি বা বড় গাছ সেটা সবচেয়ে উঁচু লেভেলে থাকে, তারপরে জঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু লেভেলে থাকে যদি একটা পিরামিড নির্ণয় করা হয় বা তাকে যদি একটা সাজানো হয়, তো বড় গাছেরা সবচেয়ে উপরে থাকবে, সার্প বা অগাছ আছে সেগুলো সেকেন্ড লেভেলে থাকবে, আর হার্বস এবং গ্রাস ছোটো ছোটো যে ঘাস আছে সেগুলো সবচেয়ে নিচের দিকে থাকবে। তো এই যে লেয়ার হিসাবে থেকে যাচ্ছে, তো এটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। দ্য কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম আর সিন টু ফাংশন অ্যাজ এ ইউনিট হোয়েন ইউ কনসিডার দ্য ফলোয়িং অ্যাসপেক্ট। তো যে কোনো বাস্তুতন্ত্রের যে কম্পোনেন্টগুলো আছে, তো এই কম্পোনেন্টগুলো একটা একক হিসাবে কাজ করে এবং একটা বাস্তুতন্ত্র গঠন করে। তো এই কম্পোনেন্টগুলো কী কী না, তো আছে প্রডিউসার আছে, প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এনার্জি ফ্লো, নিউট্রিয়েন্ট সাইক্লিং। প্রোডাক্টিভিটি কি, যে বাস্তুতন্ত্রের জন্য যে একটা খাদ্য লাগবে সো এই খাদ্যটা প্রডিউস করবে, প্রোডাক্টিভিটি। ডিকম্পোজিশন কি, যে উদ্ভিদ প্রাণী মারা গেল সেখান থেকে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে সেখান থেকে যে মিনারেল সেগুলো বের করবে যাতে উদ্ভিদরা সেগুলোকে কাজে লাগিয়ে আবার খাদ্য তৈরি করতে পারে, প্রাণীরা নিজেদের দেহে কাজ লাগাতে পারে। এনার্জি ফ্লো, প্রডিউসাররা যে খাদ্যটা তৈরি করেছে সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে ট্রপিক লেভেল বরাবর পরিচালিত হবে, এটা এনার্জি ফ্লো। নিউট্রিয়েন্ট সাইক্লিং, যে কোনো একটা নিউট্রিয়েন্ট যদি শেষ হয়ে যায় সেটা তো রিপ্লেস করা যাবে না, তো সেটা সাইক্লিং বরাবর চলবে, যে উদ্ভিদ থেকে নিলো, তারপর সেখান থেকে ট্রপিক লেভেল বা গিয়ে গিয়ে আবার ডিকম্পোজিশনের মাধ্যমে মাটিতে এলো, মাটি থেকে উদ্ভিদ আবার সংগ্রহ করলো, একটা সাইকেল বরাবর সাইকেল চলবে, একটা মানে একটা চক্রকারে এটা পরিবহন হবে নিউট্রিয়েন্টটা। তো এটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইক্লিং, যাতে কি সেই সমস্ত কম্পোনেন্টগুলো পরিবেশ থেকে দূর না হয়ে যায়, শেষ না হয়ে যায়। তো প্রত্যেকটা ডিটেলসে পড়তে হবে, তো এখানে জাস্ট একটা বেসিক দেওয়া আছে। To understand the ethos of an aquatic ecosystem, let us take a small pond as an example. তো একটা ইকোসিস্টেম কী হয় তা বোঝার জন্য একটা ছোট পুকুরকে উদাহরণ হিসাবে নেওয়া হয়েছে, যে একটা ছোট্ট পুকুর, তার মধ্যে এই সমস্ত কম্পোনেন্টগুলো দেখানো হবে কীভাবে কাজ করে, একটা ইকোসিস্টেম কীভাবে কাজ করে। This is fairly a self-sustainable unit and rather simple example that explain even the complex interaction that exist in an aquatic ecosystem. তো এই যে পন্ড যেটা নিচ্ছি, তো সেটা একটা সেলফ সাস্টেনেবল ইউনিট, যে কারোর প্রয়োজন হয় না, নিজে নিজে সাস্টেন করতে পারে, নিজের সমস্ত কার্যকলাপ সে নিয়ন্ত্রণ চালনা করতে পারে, যেহেতু সমস্ত কম্পোনেন্ট এর মধ্যে আছে। এবং এটা একটা সহজ সরল গঠন, কিন্তু বড় বড় সমুদ্র মহাসমুদ্রের যে ইকোসিস্টেম সেটাকেও এক্সপ্লেন করে দিতে পারে, এর উপর ভিত্তি করে ওগুলোকেও এক্সপ্লেন করা যেতে পারে, যে এটা যেভাবে কাজ করছে বড় বড় সমুদ্র মহাসমুদ্রগুলো এই রুলেই কাজ করে, এই সূত্র মেনেই কাজ করে। কিন্তু পন্ড যেহেতু সাইজ ছোট তাই তাকে সহজে ব্যাখ্যা করা যাবে। A pond is a shallow water body in which all the above mentioned four basic components of an ecosystem are well exhibited. তো পুকুর হচ্ছে একটা জলাভূমি যেখানে কি, যে উপরে যে চারটে একটা বাস্তুতন্ত্রের যে চারটে বেসিক যে কম্পোনেন্ট, প্রোডাক্টিভিটি, প্রডিউসার, তারপর ডিকম্পোজার, এনার্জি ফ্লো, নিউট্রিয়েন্ট সাইক্লিং, চারটেই হয়ে থাকে, ভালোভাবে এক্সিবিট করে, চারটেই সেখানে দেখা যায়। দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট ইজ দ্য ওয়াটার উইথ অল দ্য ডিসলভড ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক সাবস্ট্যান্সেস। তো অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে কী কী আছে, ওয়াটার আছে, ওয়াটারের মধ্যে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। অ্যান্ড দ্য রিচ সয়েল ডিপোজিট অ্যাট দ্য বটম অফ দ্য পয়েন্ট, এবং যে সয়েল বা মাটি সেটাও অ্যাবায়োটিক কম্পোনেন্ট হিসাবে কাজ করে, যেটা পুকুরের নিচের দিকে জমে থাকে। তো অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে ওয়াটার আছে, মাটি আছে, ওয়াটারের মধ্যে বিভিন্ন জৈব অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, মাটি আছে যেটা নিচে জমা থাকে।
The solar input, the cycle of temperature, day length, and other climatic condition regulate the rate of function of the entire pond. তো তাছাড়া সোলার ইনপুট, যে সূর্যের আলো কতটা আসছে, তারপর সাইকেল অফ টেম্পারেচার, তাপমাত্রার টেম্পারেচার বা তাপমাত্রার চক্র, যে খুব গরম হয়ে যাচ্ছে তারপর সেটা ফ্লো করছে, ডে লেন্থ দিনের দৈর্ঘ্য, অ্যান্ড আদার ক্লাইমেটিক কন্ডিশন অন্যান্য জলবায়ুর অবস্থা, এগুলো এই যে পুরো পুকুরের কার্যকারিতাটাকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে। সূর্যের কতটা রশ্মি আসছে, টেম্পারেচার যে চক্রটা, তারপর দিনের দৈর্ঘ্য, জলবায়ুর অবস্থা, এগুলো যে পুকুরের কার্যকারিতা সেটাকে নিয়ন্ত্রণ করে। The autotrophic components include the phytoplankton, some algae, and the floating, submerged, and marginal plants found at the edges. অটোট্রপিক কম্পোনেন্টের মধ্যে আছে, অটোট্রপিক বলতে যারা খাদ্য তৈরি করবে, যারা প্রডিউসার হিসেবে কাজ করবে, তাদের মধ্যে কী কী আছে? ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, এক ধরনের প্ল্যাঙ্কটন যেটা খাদ্য তৈরি করতে পারে। সাম অ্যালজি, কিছু শৈবাল আছে, অ্যান্ড দ্য ফ্লোটিং, সাবমার্জড অ্যান্ড মার্জিনাল প্ল্যান্টস। ফ্লোটিং মানে ভাসমান, সাবমার্জড মানে হালকা ভাসমান, ডুবে যাওয়া, সাবমার্জড মানে যেগুলো ডুবে থাকে, আর মার্জিনাল প্ল্যান্ট যেগুলো কিনারাতে থাকে, এমন উদ্ভিদ যেটা কিনারা বরাবর পাওয়া যায়। তো পুকুরের চারিদিকে যে ভাসমান আছে, তারপর ডুবে যাওয়া গাছ, তারপর কিনারাতে পাওয়া যায় এমন গাছ আছে যেগুলো অটোট্রপিক হিসাবে কাজ করে, যেগুলো কী করে? খাদ্য তৈরি করে। The consumers are represented by the zooplankton, the free swimming and bottom dwelling from. কনজিউমার্স মানে কি? যারা খাদ্যটাকে গ্রহণ করবে, মানে এনার্জি ফ্লোটা হয়ে যাদের মধ্যে যাবে, প্রডিউসার থেকে এনার্জি ফ্লো, খাদ্যটা যে ট্রপিক লেভেলের অন্যান্য প্রান্তের মধ্যে যায়, বা যে শক্তিটা যাদের মধ্যে যায় সেটা হলো কনজিউমার। যেমন আমরা হচ্ছে এক প্রকার কনজিউমার। প্রডিউসার ছাড়া বাকি যারা থাকে ট্রপিক লেভেলে প্রত্যেকেই কনজিউমার। তো কনজিউমার কে কে আছে এখানে? জুপ্ল্যাঙ্কটন আছে, ফ্রি সুইমিং অ্যান্ড বটম ডোয়েলিং ফর্ম, যেটা ফ্রিলি সুইমও করতে পারে, আবার অনেকে আছে বটম ডোয়েলিং মানে নিচের দিকে জমেও থাকে। অনেকে আছে যারা সাঁতার কেটে বেড়ায়, ভেসে বেড়ায়, আর অনেকে জমেও আছে। এমন জুপ্ল্যাঙ্কটন আছে যেগুলো কনজিউমার হিসেবে কাজ করে, তারা ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা আছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের তৈরি খাদ্য গ্রহণ করে। The decomposers are the fungi, bacteria, and flagellated, especially abundant in the bottom of the pond. ডিকম্পোজারের মধ্যে কে কে আছে? ফানজি, ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে, এবং ফ্ল্যাজেলেটেড, স্পেশালি ফ্ল্যাজেলা স্পেশালি অ্যাবান্ডেন্ট ইন দ্য বটম অফ দ্য পন্ড, যেগুলো পুকুরের নিচের দিকে বেশি পাওয়া যায়। তো ডিকম্পোজারের মধ্যে কে কে আছে? তাও এখানে দেখলাম ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে, ফ্ল্যাজেলা আছে, যেগুলো পুকুরের তলদেশে জমা থাকে বেশি পরিমাণে। দিস সিস্টেম পারফর্ম অল দ্য ফাংশন অফ অ্যান ইকোসিস্টেম অ্যান্ড অফ দ্য বায়োস্ফিয়ার অ্যাজ এ হোল। তো এই যে সিস্টেমটা, এর মধ্যে দেখলাম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে প্রডিউসার দেখলাম, তারপর নিউট্রিয়েন্ট সাইক্লিং দেখলাম, ডিকম্পোজার দেখলাম, সমস্ত কিছুই আছে। তো এই এই সমস্ত কম্পোনেন্ট মিলেই কী হয়? যে এই ইকোসিস্টেম যেটা আছে, পুকুরের ইকোসিস্টেম, তার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, অ্যান্ড অফ দ্য বায়োস্ফিয়ার অ্যাজ এ হোল। এবং এই একই পদ্ধতি কাজে লাগিয়ে অন্যান্য যে বায়োস্ফিয়ারের যে ইকোসিস্টেম আছে সেগুলো কাজ করে। কনভার্সন অফ ইনঅর্গানিক ইন্টু অর্গানিক ম্যাটেরিয়াল উইথ দ্য হেল্প অফ দ্য রেডিয়েন্ট এনার্জি অফ দ্য সান বাই দ্য অটোট্রপস। এবং কীভাবে কাজটা হয়ে থাকে? পুরো বায়োস্ফিয়ারের মধ্যে যে কোনো ইকোসিস্টেম এভাবেই কাজ করে। এবং সেটা কি? যে অটোট্রপস আছে, বা যারা খাদ্য তৈরি করতে পারে, সেটা ছোট প্ল্যান্ট হতে পারে, কিছু কিছু জীব আছে। তো সেই অটোট্রপিকরা কী করে? যে ইনঅর্গানিক সাবস্ট্যান্সকে অর্গানিক সাবস্ট্যান্সে কনভার্ট করে। যে ওয়াটার আর সালোক সংশ্লেষের ফর্মুলা কি? ছন ও ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে কি ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড এগুলো কি? অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা ইনঅর্গানিক কম্পোনেন্ট। তো সেই ইনঅর্গানিক কম্পাউন্ডকে কী করে? অর্গানিক ম্যাটেরিয়ালে কনভার্ট করে। কার সাহায্যে? রেডিয়েন্ট এনার্জি, সূর্য রশ্মি, অফ দ্য সান বাই দ্য অটোট্রপস। তো অটোট্রপস সূর্যরশ্মির উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় ইনঅর্গানিক কম্পোনেন্টকে গ্লুকোজ বা অর্গানিক কম্পোনেন্টে কনভার্ট করছে। কনজাপশন অফ দ্য অটোট্রপস বাই দ্য হেটেরোট্রপস। তারপর সেই অটোট্রপস যেটা আছে সেটাকে হেটেরোট্রপস খাদ্য হিসেবে গ্রহণ করছে। অনেকে উদ্ভিদকেই খাদ্য হিসেবে গ্রহণ করে, অনেকে উদ্ভিদ থেকে যে ফল পাওয়া যায় সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে হেটেরোট্রপস এগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। ডিকম্পোজিশন অ্যান্ড মিনারেলাইজেশন অফ দ্য ডেড ম্যাটার টু রিলিজ দেম ব্যাক ফর রিইউজ বাই দ্য অটোট্রপস। তারপরে উদ্ভিদ ও প্রাণী মারা যাওয়ার পর তাদেরকে বিভিন্ন রকমের অণুজীব, ছত্রাক এগুলোকে ডিকম্পোজ করছে, ভেঙে টুকরো টুকরো করে সেখান থেকে মিনারেলগুলো বের করছে, যাতে সেই মিনারেলগুলো উদ্ভিদ আবার কাজে লাগাতে পারে খাদ্য তৈরির জন্য। দিস ইভেন্ট আর রিপিটেড ওভার অ্যান্ড ওভার এগেন। এই যে পদ্ধতিটা, এটা বারবার হতেই থাকে। এটা যে কোনো ইকোসিস্টেম, শুধু
পুকুরের মধ্যে না, পুরো বিশ্বের মধ্যে যে কোনো ইকোসিস্টেম এভাবেই কাজ করে, যে পুরো অটোট্রপিকরা খাদ্য তৈরি করলো, সেটা হেটেরোট্রপিকের মধ্যে গেল, হেটেরোট্রপিক অটোট্রপিক যেগুলো আছে সেগুলো মারা গেল, ডিকম্পোজ করলো, ডিকম্পোজ করে মিনারেলটা ফিরে এলো, সেই মিনারেলটাকে কাজে লাগিয়ে আবার খাদ্য তৈরি হলো। তো এই যে চক্রটা সেটা হয়েই থাকছে যে কোনো ইকোসিস্টেমে। দেয়ার ইজ ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ এনার্জি টুয়ার্ড দ্য হায়ার ট্রপিক লেভেল অ্যান্ড ইটস ডিসিপেশন অ্যান্ড লস অ্যাজ হিট টু দ্য এনভায়রনমেন্ট। যে এনার্জি যে মুভমেন্টটা, এটা একটা ভালো কোশ্চেন, যে সর্বদা ইউনিডিরেকশনাল, একমুখী, এবং সেটা কি নিচু ট্রপিক লেভেল থেকে উঁচু ট্রপিক লেভেলের দিকে। যে এনার্জি যে ফ্লোটা হয় সেটা সর্বদা লোয়ার ট্রপিক লেভেল থেকে হায়ার ট্রপিক লেভেলের দিকে হয়ে থাকে। এবং যখন এনার্জিটা ফ্লো হয় তো 10% 10% এনার্জিটা যায়, আর 90% এনার্জি সেটা হিট, তাপ হিসাবে সেটা বাইরে পরিবেশে ত্যাগ হয়ে যায়, তাপ হিসাবে সেটা বাইরে বেরিয়ে যায়, আর 10% পরবর্তী ট্রপিক লেভেলে পৌঁছায়। তো এনার্জি যখন পড়বো সেটা আরও ডিটেলসে পড়তে হবে, এখানে শুধু এইটুকু যে এনার্জি একমুখে পরিবাহিত হয়। তো এর পরের ভিডিওতে প্রোডাক্টিভিটি, ডিকম্পোজিশন, এই দুটো পড়ানো হবে। তো ফার্স্ট ভিডিও এটা জাস্ট জিস্ট ছিল, যে একটা বেসিক কনসেপ্ট, ইকোসিস্টেম কী, কীভাবে কাজ করে, কী কী নিয়ে গঠিত। তো এই ভিডিও আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো এই ভিডিওটা যদি কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। যদি কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলি আগে দিলে ভালো হয় তো সেটাও জানাবে, সেই ভিডিওগুলি আগে আপলোড করা হবে। তো তোমাদের সবাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।